গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন মনোজ বসুর লেখা বরবহন। আমার এই বেবি অস্টিন দেখছেন, লোকের অটায় মাতৃগর্ভ থেকে অস্টিনে চড়েই নাকি ভূতলে নেমেছি এবং অস্টিন নিয়েই পরলোকে পাড়ি দেব। শেষের এটা সম্ভব বটে, যা দুর্ঘটনার বহর কোন দিন শুনতে পাবেন মোটর সহ রাস্তার উপর চুরমার হয়ে পড়ে আছি। কিন্তু আগেরটুকু ডাহা মিথ্যে, কদাচ বিশ্বাস করবেন না। ব্লুবুক খুলে দেখাতে পারি, 1938-এর মডেল, আমার জন্মের অনেক পরে এ গাড়ি বানিয়েছে। হালে তো ফঙ্গবেনে গাড়ি বানাচ্ছে, এসব জিনিস এখনকার দিনে হয় না। চেহারায় যাই হোক, আমার অস্টিন বিস্তর অসাধ্য সাধন করেছে, এখনো করে। দুলালের বিয়ের গল্পই বলি। বন্ধুলোক দুলাল আমায় দাদা দাদা করে। বিষয় সম্পত্তি কিছু আছে, অথচ আপন বলতে তেমন কেউ নেই। কন্যাপক্ষের নাকি এমনই বর পছন্দ, আর দুলালও এই কোণেই চায়। সম্বন্ধের শুরুতে নাম ভাড়িয়ে নিজের চোখে কোণে দেখে এসেছে, দেখে মজে গেছে, আহাওহু করে। বিয়ে আজকে ব্যবস্থায় খুঁত ছিল না। সদরে গিয়ে বাস ঠিক করে এসেছে। বরের বাড়ি থেকে বর ও বরযাত্রী তুলে নিয়ে 16 মাইল দূরবর্তী বিয়ে বাড়ি পৌঁছে দেবে। বাস মথাকালে রওনা হয়েছিল সদর থেকে, গুডগুড করে আসছিল। গ্রহের ফের পথের ধারের নয়াঞ্জলিতে গড়িয়ে পড়ল। সন্ধে গড়িয়ে গেছে। স্নান করে মুখে পাউডার ক্রিম ঘষে এবং কপালে চন্দনের ফুটকি দিয়ে দুলাল প্রায় তৈরি। কাপড় চোপড় বদলে নিলেই পুরোপুরি হয়ে যায়। হেনকালে দুর্ঘটনার খবর এসে পৌঁছল। সেই বাস পথের ওপর খাড়া করে তোলা 2-1 দিনের কর্ম নয়, আজকের রাতের মধ্যে তো নয়ই। কি করবে করো এবার ভেবে চিনতে। আবার কি, অগতির গতি আমি আছি, আমার কাছে এসে পড়ল। অস্টিন বের করো দাদা, লগ্ন 2টো পর্যন্ত যেমন করে হোক পৌঁছে দিতে হবে, নয়তো সর্বনাশ। গাড়ি আমি এমনি বের করেছিলাম। মার অসুখ, কেশবপুরগঞ্জ থেকে ডাক্তারবাবু আসবেন, গাড়ি করে এনে আবার গাড়িতে তাকে পৌঁছে দিতে হবে, এই বন্দোবস্ত। দুলালের হাত ঘড়িতে সময় দেখে মনে মনে হিসেব করে নিলাম। বলি, এক কাজ করো দুলাল, বরযাত্রী থাকুক গে, তুমি আর পুরুত ঠাকুর পায়ে পায়ে বেরিয়ে পড়ো। কেশবপুর অবধি এগিয়ে থাকবে, ডাক্তারবাবুকে বাসায় দিয়ে ওইখান থেকে তোমাকে তুলে নেব। আবার এই বাড়ি অবধি ফিরতে হলে দেরি হয়ে যেতে পারে। দুলাল বলে, পায়ে হাঁটি কেমন করে? সে কি, খোঁড়া হয়ে গেছ নাকি? নেমন্তন্ন খেতে সেই 7 বেড়ে পর্যন্ত দিব্যি তো হেঁটে গেলে। কেশবপুর তো তার অর্ধেক পথ নয়। বেজার মুখে দুলাল বলে, বরাবর কেশবপুর তো হেঁটেই গিয়েছি, যাবও চিরকাল। একটা দিন আজ বর হয়েছি, 1 দিন বই 2 দিন নয়, তাও পায়ে হাঁটতে বলো? তার উপর রাস্তায় জল কাদা, কাপড় জামা নষ্ট হয়ে যাবে। কাপড় জামা জুতো সুটকেসে ভরে মাথায় তুলে নাও, কেশবপুর পৌঁছে হাত পা মুখ ধুয়ে পোশাক পরে বর হইও। কথা তো ছিল বাসে চড়ে লাট সাহেবের মতন হর্ন দিতে দিতে কনের বাড়ি হাজির হবে, তো কপালে আর সইল না। ডাক্তারবাবুকে আনা এবং পৌঁছে দেওয়ায় বেশ খানিকটা রাত হয়ে গেল। দুলাল দেখি বরপাত্তর হয়ে কেশবপুর কালীবাড়ির উঠোনে পাকচক্কর দিচ্ছে, একবার হাতের ঘড়ি আরেকবার আকাশের দিকে তাকাচ্ছে। মেঘে থমথম করছে আকাশ। কাঁদো কাঁদো হয়ে দুলাল বললে, 2টোর পর আর লগ্ন নেই। ভাবনা করো না, তার আগেই পৌঁছে দেব, উঠে পড়ো দেখি। দুলাল বলে, শ্বশুর বেঁচে নেই, জ্যাঠ শ্বশুর কর্তা, সে বুড়ো বিষম গোড়া, লগ্নের 1 মিনিট হেরফের হলে দেবে না। কানের কাছে মুখ এনে বললে, আর এক ভয় আছে, অতসী দেখতে বড্ড ভালো কি না, পুঁটে বলে গায়ের এক ছোড়া ঘুরঘুর করে বেজায়। জেঠ শ্বশুরের খুব অনুগত, আমায় হাজির না পেলে পুঁটেকেই হয়তো বরাসনে বসিয়ে দেবে। বর ও পুরুত ছাড়া আরও একজন গাড়িতে উঠলেন। দুলালের মামা সম্পর্কীয় কাকে জুটিয়েছে, তিনি বরকর্তা।
উদ্বেগের বশে দুলাল পিছনে না বসে সামনের সিটে আমার পাশে বসল। গাড়ি ছুটিয়ে দিলাম। অর্ধেক পথ গিয়ে ঝড় উঠল। আরও জোর, আরও জোর। ঝড়ের আগে আগে বর নিয়ে হাজির হব। দেখতে দেখতে ঝড় তুমুল হয়ে ওঠে, তার সঙ্গে ছড়ছড় করে বৃষ্টি। সেই যেমন বাইবেলের বর্ণনায় আছে, আকাশের দরজা খুলে দিয়েছে, বৃষ্টি নয় জলস্রোত এসে পড়ছে ওপর থেকে। তাও হতো। ভদ্রলোকদের কন্যা দায় এবং পাত্রের তরফে আমাদের দায়টাও বেশি বই কম নয়। আমার বহুদর্শী অস্টিন বুঝি টের পেয়ে গেছে। এত ছুটতে পারে ধারণায় ছিল না আমার। বড় মাঠ পার হয়ে গাঁয়ের ভিতর এসে পৌঁছলাম। ঝড়ের প্রকোপ ফাঁকা মাঠে তেমন ঠাহর হয়নি। গায়ে সর্বনাশ হয়ে আছে, গাছ পড়ে পড়ে পথ আটক। তখন নতুন কাজ হলো টেনে টুনে ডাল সরিয়ে গাড়ির পথ করে নেওয়া। ছোট গাড়ির এই দিক থেকে সুবিধা, কোনো ক্রমে একটু ফাঁক করে নিলে ফুরুত করে বেরিয়ে পড়তে পারে। এক জায়গায় এসে অচল হলাম। প্রকাণ্ড গাছ, নড়ানো সরানোর উপায় নেই, না কেটে দিলে পথ হয় না। মোটর গাড়িতে কে কবে কুড়াল রাখে। অদূরে গৃহস্থ বাড়ি, তাদের জাগিয়ে তুলে কুড়াল চেয়ে আনলাম। হামেশাই মোটর হাঁকিয়ে বেড়াই বলে তল্লাটের সবাই আমায় চেনে। কুড়াল গাড়িতে রেখে দিই, আরও কত গাছ কাটতে হবে কে জানে। দুলাল বলে, তা ভালো করেছ দাদা, এই কোণে যদি ফসকে যায় কুড়াল তক্ষুনি আমি আমার নিজের গলায় মারব। বর বলে দুলাল হাত পা কোলে করে বসে নেই। পোশাক লাট হয়ে যাবে সেই ভাবনা ভাবছে না এখন আর। আমার সঙ্গে সমানে ডাল টানাটানি করছে আর হাত ঘড়ি দেখছে ঘন ঘন। এরপরে খানিক রাস্তা পরিষ্কার পেয়ে গাড়ির তীর বেগে ছুটিয়ে দিই। সময়ের ক্ষতি যতটা পুষিয়ে নিতে পারি। পুরুত ঠাকুর হাঁ হাঁ করে ওঠেন, করো কি খেপে গেলে নাকি হে? কোনের বাড়ি বলে যে জমের বাড়ি নিয়ে তোলবার গতিক। মেজাজ হারিয়ে দুলাল তেড়ে উঠল, বাঁচতে বাঁচতে তো খুনখুনে বুড়ো হয়ে গেছেন, এখনো স্বাদ মেটে না বাঁচার। মেঘ কেটে জ্যোৎস্না উঠল। মাইলস্টোন নজরে আসে, আর মোটে 4 মাইল। এসে গেছি তো দুলাল, আবার কি? 2টোর আগেই পৌঁছে দিচ্ছি, কি খাওয়াবে আমায় বলো। বলার পর বোধহয় 5টা মিনিটও যায়নি, ফটাস করে একটা চাকার টিউব ফাটল। স্টেপনি অর্থাৎ অতিরিক্ত যে চাকা থাকার কথা, ফুটো কাটা হয়ে বহুকাল পূর্বে তা লয় পেয়ে গেছে। কুলে এসে ভরাডুবি। মুহূর্তকাল ভেবে নিয়ে বলি, কুছ পরোয়া নেই, গাড়ি থাকুক পড়ে এখানে, আমার এই অস্টিন ভূতেও ছোঁবে না। আমার সঙ্গে চলো দুলাল, জোর পায়ে হাঁটো। বুড়ো মানুষ, ওরা ধীরে সুস্থে পেছনে আসুন, বর নিয়ে তো হাজির করে দিই। ঘোড়া হলে চাবুকের জন্য আটকাবে না। পুরুত বরকর্তা তারাই যোগান দিতে পারবেন। হাঁটা তো নয়, সে দৌড়নো। দুলাল হাঁপাতে লেগেছে। পুলটা পার হয়ে মাতব্বর সর্দারের বাড়ি। সাইকেল রিক্সা চালায় সে। হাঁক ডাক করছি, উঠে পড়ো মাতব্বর, ডবল ভাড়া। শুয়ে শুয়ে মাতব্বর কাতরাচ্ছে, ওটার জন্যেই, গায়ে জ্বর। কে বলছো তুমি, এগিয়ে এসো। খোলা বৈঠক ঘরে আছে, চেনা মানুষ, চেনা বাড়ি, উঠে পড়তে বাধা নেই। সত্যি সত্যি গা আগুন মাতব্বরের। এই মানুষ কেমন করে রিক্সা চালাবে? নিরুপায় হয়ে বলতে হয়, ভাড়া হিসেব করে আগাম নিয়ে নাও মাতব্বর, রিক্সা আমি চালিয়ে নিয়ে যাই। মাতব্বর বললে, পারবে তুমি? সাইকেল তো হরদম চালাই, না পারবার কি আছে? 4 মাইল পথ কাদায় ছুটলে বরের আর বিয়ের মন্তর পড়ার তাগদ থাকবে না। নগদ টাকা মুঠোয় নিয়ে মাতব্বর আর আপত্তি করে না। সাইকেল রিক্সায় দুলালকে তুলে বনবন করে ছুটছি। মিনিটে মিনিটে ঘড়ি দেখে দুলাল, ঘাড় লম্বা করে দেয় সামনের দিকে, যে কয় ইঞ্চি এমনিভাবে এগিয়ে থাকা যায়। হঠাৎ সে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ছুটে আর কি করবে, হলো না, লগ্ন কাবার। কোঁচা ঝেড়ে পুটে এখন পিড়ি চেপে বসেছে। বিয়ে বাড়ির আলো দেখা গেল। ঠুন 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 ইচ্ছে করেই আওয়াজ তুলেছি।
পুঁটে যদি বসেই থাকে, বরের সাড়া পেয়ে নিশ্চয়ই কেউ মুখ চাপা দিয়ে মন্তর পড়া বন্ধ করবে। কপাল ভালো, ততদূর ঘটেনি। 5-7 জনে ছুটে এলো রাস্তায়, বর এসেছে, বর এসেছে, সাড়া পড়ে গেল। কেন দেরি হলো, কি বৃত্তান্ত জিজ্ঞাসার সময় নেই। মেয়ের আভ্যুদিক হয়ে গেছে, রাতের মধ্যে পাত্রস্থ করতেই হবে। জ্যাঠামশাই রায় দিলেন, আসল বাড়ি যখন পেয়ে গেলাম তখন আবার কি। যা রে পুঁটে, তোকে আর লাগবে না, ভোজে বসগে এবার তুই। তাগড়া জোয়ান পুঁটে বিরস মুখে উঠে পড়ল। জ্যাঠামশাই দুলালকে বলছেন, তোমার দেরি দেখে পুঁটেকে ভোজে বসতে দিইনি, বেচারা ঠায় বসে আছে কখন থেকে। লহমার দেরি নয়, বরের পিঁড়িতে নিয়ে দুলালকে বসিয়ে দিলে। তারই মধ্যে একবার ফিসফিস করে দুলাল আমার কানে কানে বললে, তুমি যা করলে দাদা, এ জন্মে ভুলতে পারবো না। তারপর বছর 3 হতে চলল। শ্বশুর বাড়িতে দুলাল পাকাপাকি বাসিন্দা, পৈতৃক ভিটায় কালে ভদ্রে আসে। এই 3টে বছর বোধ করি 3 বারও আমার সঙ্গে দেখা হয়নি। 2 মেয়ে রেখে শ্বশুর মারা গেছেন, অতসী আর বেতসী। জামাই ছেলের মতন থেকে বিষয় সম্পত্তি ভোগ দখল করবে, শাশুড়ি এবং জেঠ শ্বশুর এমনটাই চেয়েছেন। দুলাল সে আশা মিটিয়েছে। ছোট মেয়ে বেতসীর বেলাতেও এমনই এক পাত্র পেলে মনোবাঞ্ছা 16 আনা পূর্ণ হয়। আছে দুলাল পরম সুখে, সন্দেহ কি। হঠাৎ সাংঘাতিক খবর শুনলাম, দুলালের সাধের বউ নাকি মারা গেছে। সাপে কেটেছে জলজ্যান্ত বউটাকে। জীবন এই বটে, পদ্মপত্রে জলবিন্দু। নিজে রিক্সা চালিয়ে বর পৌঁছে দিলাম, বিয়ে হয়ে গেল। মনে হয় কালকের কথা। কেউ কেউ বলছেন, সুদিনে মিলিয়ে দিয়েছিলে, একটিবার এখন গিয়ে দুলালকে সান্ত্বনা দিয়ে আসা উচিত। কিন্তু ইনিয়ে বিনিয়ে সান্ত্বনার কথা আমার আসে না। বিয়ের পরদিন নতুন বইয়ের সামনে দুলাল শতমুখে আমার গুণের ফিরিস্তি দিচ্ছিল। অতসী চোখ তুলে তাকিয়ে দেখল আমায়, চোখে মুখে হাসি ছলছল করছে। সেই মুখ আবার একদিন বিষের যন্ত্রণায় কালিবর্ণ হয়ে গেল। দুলাল দাঁড়িয়ে থেকে দেখেছে। এই নিয়ে মুখের 2টো ফাঁকা সান্ত্বনা দিতে লজ্জা করে আমার। আমি যাইনি। মাস কয়েক পরে দুলালের কাছ থেকে চিঠি এলো। মুখে হাহুতাশ করতে তারও বোধহয় বাধে। নিজে না এসে ডাকের চিঠিতে কাতরতা জানিয়েছে, দাদা, আমার বিপদের খবর কি শোনোনি? তোমা হেন বন্ধু যদি আমায় ত্যাগ করে, তবে আমি কার মুখে চাইব? 2-1 দিনের মধ্যে এসো একবার। আমার যা অবস্থা, আত্মহত্যা করাও বিচিত্র নয়। যেতে হলো। আনুপর্বিক শুনে এলাম। আমার সেই সময়টায় কলকাতা যাবার বড় গরজ। যাত্রা স্থগিত রাখতে হলো দুলালের খাতিরে। 18 শ্রাবণ ওদের ওখানে আবার যেতে হবে। বিয়ে ওই দিন বেতসীর সঙ্গে। জামাই হিসেবে দুলালকে ওদের ভারী পছন্দ, তাকে ছাড়বেন না। অতসী গেল তো তার ছোট বোনের সঙ্গে গেঁথে দিচ্ছেন। বেতসীকে আগে দেখেছি, এবারও বেশ নজর করে দেখলাম। নিখুঁত সুন্দরী। অতসীরও রূপ ছিল, তবু বেতসীর কাছাকাছি দাঁড়াতে পারত না। দুলাল দেখছি সুন্দরী বউয়ের কপাল করে এসেছে। সন্ধ্যার পর বিয়ে বাড়ি পৌঁছলাম। সেবারে রিক্সা চালিয়ে এসেছিলাম, এবারে অস্টিন হাঁকিয়ে। দুলালের এত বড় সুহৃদ, অন্য বরযাত্রী না যাক, একজন আমি তো থাকবই। স্নান সেরে দুলাল বরের সাজ সাজতে বসে গেছে। আমায় দেখে উল্লাসে উঠে পড়ল। তারপর এটা ওটা বলতে বলতে ঘরের বাইরে এসে গাড়ির দরজা খুলে রেখে গিয়েছি, চোখের পলকে সে গাড়িতে উঠে বসল। ছুটিয়ে দিলাম আমার অস্টিন। গরজ বোঝে গাড়ি, আমার মনের ইচ্ছা টের পায়। বাতাসের বেগে ছুটছে। এরই মধ্যে একবার দেখে নিলাম তোলপাড়া লেগে গেছে ওদের মধ্যে। এখন আর কি করবে আমাদের, দেখতে দেখতে পগার পার। মাঝপথ মনিরামপুরে এসে হাঁপ ছাড়ি। ইঞ্জিন ঠান্ডা হতে দিয়েছি, আর ভয় নেই। পাড়াগাঁ জায়গা মোটর গাড়ি ইচ্ছামাত্র মেলে না। ট্যাক্সি আনতে হলে যেতে হয় সেই সদর অবধি,
মোটমাট 2খানা ট্যাক্সি, টাকা দিয়েও জোটানো যায় না। জামাই সরেছে টের পাবার পরে সাইকেল রিক্সা জোগাড় করা, তাতেও সময় লাগবে। লাভটাই বা কি মোটরের পেছনে রিক্সা দৌড় করিয়ে? রাতটুকু পোহায় দিতে পারলে নিঃসংকোচ চিরজীবনের মতো। পুঁটের আজও বিয়ে হয়নি, কিন্তু পালালে কেন বলো দেখি? অতসীর জন্যে পাগল হয়েছিলে, বেতসী তো আরও চমৎকার। দুলাল বলে, অতসীর শুধু চেহারাই দেখেছিলাম দাদা, বেতসীর চেহারা দেখেছি, হৃদব্যবহার দেখেছি, গলার ঝাঁঝ শুনেছি অহরহ। মুখ চোখে তার আতঙ্কের চিহ্ন ফুটল। ধরলে সে বুঝি এইরকম ভাব। ওরে বাবা বলে সে থেমে পড়ল। কিন্তু অঢেল বিষয় সম্পত্তি ওদের, নগদ টাকা কড়িও আছে শুনতে পাই। লেগে পড়ে থাকলে কোনোদিন কিছু করতে হতো না, চিরজীবন বসে খেতে পারতে। খেতাম কদিন দাদা, বিষ খেয়ে কোন দিন জীবন শেষ করে দিতাম। আটক করেছিল আমায়। গ্রাম জুড়ে ওদের দাপট, সর্বক্ষণ চোখে চোখে রাখত। রাত্রে সদর দরজায় তালা এঁটে দিত। কাজের বাড়ি লোকজনের মধ্যে আজকে একটু ঢিলেঢালা, সেজন্য বেরোতে পারলাম। বাড়ি পৌঁছে দুলাল আমার হাত দুটো জড়িয়ে ধরে বলে, তুমি যা করলে দাদা, এ জন্মে ভুলব না। আর একদিন বিয়ে বাড়ি পৌঁছে দিলে অবিকল এই কথাগুলোই বলেছিল। গল্পের শেষ নয়, আরও একটু আছে। 3 বছরের অব্যবহারে দুলালের পৈতৃক বাড়ি জঙ্গলে ঢেকে আছে। সারাদিন আমার বাড়ি থেকে সে ধকল সামলাল। সন্ধ্যাবেলা ট্যাক্সি বোঝাই হয়ে শ্বশুরবাড়ির দঙ্গল এসে পড়লেন। কোণে বেতসী আছে, জ্যাঠামশাই আছেন। সুপুষ্ট গোঁফ, লম্বা চওড়া চেহারা আরেকজনের সঙ্গে পরিচয় হল, সদর থানার ছোট দারোগা। এদের আত্মীয়ের মধ্যে পড়েন। তিনিও এসেছেন। দুলাল স্তম্ভিত হয়ে বলে, বিয়ে হয়ে যায়নি? পুঁটে তো ছিল। জ্যাঠামশাই বললেন, বেতসী কবে কি বলেছিল, পুঁটেটা বিগড়ে রয়েছে। তাছাড়া তোমার হেন সুপাত্র থাকতে পুঁটেকে কেন বলতে যাব? কোথায় সমুদ্র আর কোথায় গোষ্পদ। দুলাল বলে, কাল কোণের আভ্যুতিক হয়ে গেছে, রাখলেন কি করে জ্যাঠামশাই? দিনকাল বদলেছে বাবাজি, এখন আর অত সমস্ত মানতে গেলে হয় না। কাল যা হবার হলো, আজ রাত্রে ভণ্ডুল হতে দিচ্ছি নে। শরীরগতি কেমন আছো? কোণে তাই একেবারে সঙ্গে নিয়ে এসেছি। অপারক বিধায় এখানেই শুভকর্ম হতে পারবে। দারোগা সাহেব এসেছেন, জামার নিচে পইতে আছে। ইনি আবার দশকর্মান্বিত পুরুত বটেন। আত্মীয় দারোগা গর্জন করে ওঠেন, ভদ্রলোকদের অপদস্থ করে ফৌজদারির কারণ ঘটিয়েছ তুমি। বাঁচতে চাও তো ট্যাক্সিতে ভালোই ভালোই উঠে পড়ো। ধরে পেড়ে দুলালকে ট্যাক্সিতে তুলল। হতভম্বের মতো চেয়ে রইলাম। আমার প্রাচীন অস্টিন যথাসাধ্য করেছিল, তবু তাকে বাঁচাতে পারলাম না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন মনোজ বসুর লেখা বরমোহন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।